হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। তোমাদের এইচএস পরীক্ষা খুব কাছে চলে এসেছে, তাই এইচএস পরীক্ষায় ফিজিক্সের জন্য কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলো সম্পর্কে বলবো। তার আগে একটা ডিসক্লেমার দিয়ে দিই, ফিজিক্সে কোনো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয় না, যা কিছু কোয়েশ্চেন আসতে পারে। তথাপি সম্ভাব্য কোন কোন কোয়েশ্চেন আসতে পারে এবং প্রবাবল কোয়েশ্চেন সম্পর্কে তোমাদের বলবো। দেখো, তোমরা জানো ফিজিক্সে টোটাল 70 মার্কস। এই 70 মার্কসটা ডিস্ট্রিবিউট থাকে কি বলতো, 14 + 4 + 10 প্লাস কি বলতো 27 প্লাস কি বলো এটা 15। দেখো, এটা হচ্ছে এমসিকিউ কোয়েশ্চেন, তাই না? এই কোয়েশ্চেনটা খুব তোমরা সাবধানে করবে। নাম্বার 2, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, ভিএসিকিউ। তারপরে কি বলতো, এসএকিউ। ওকে, শর্ট কোয়েশ্চেন। তারপর কি বলতো, এটা একটা বড় কোয়েশ্চেন 3 নম্বরের, আর এটা 5 নম্বরের। তাহলে দেখো, এটাতে এক একটা কোয়েশ্চেনের নাম্বার হচ্ছে কি বলতো 14টা কোয়েশ্চেন থাকে। এটা এক একটা কোয়েশ্চেন নাম্বার থাকে কি বলতো এটা কটা কোয়েশ্চেন থাকে বলতো, এটা 14টা, এটা 4টা কোয়েশ্চেন থাকে। এটা কি বলতো, এটা 2 নম্বরের 5টা কোয়েশ্চেন থাকে, থাকে কিনা বলো? আর এটা কি বলতো 3 নম্বরের 9খানা কোয়েশ্চেন থাকে। আর এখানে কি বলতো 5 নম্বরের 3খানা কোয়েশ্চেন থাকে। তাহলে এই টোটাল হলো তোমাদের 70 মার্কসের কোয়েশ্চেন। এখন দেখো, আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ বলে যাচ্ছি। দেখো, প্রথমে স্থির তড়িৎ। দেখো, স্থির তড়িৎ তোমরা যে সমস্ত অংশগুলো খুব ভালো করে পড়বে সেগুলো হলো, দেখো, প্রথমে আধান, আধানের ধর্ম, এবং আধানের ধর্ম থেকে একটা অঙ্ক আসে কি বলতো, কোয়ান্টাইজেশন অফ চার্জ n = q/e, ভুলবে না। তারপর দেখো আধান বন্টন। আধান বন্টন থেকে দেখো 3 ধরনের আধান বন্টন আছে, রৈখিক, কি বলতো তলমাত্রিক, আর কি বলতো আয়তন, তাই না? এই তলমাত্রিক ঘনত্ব থেকে অঙ্ক থাকে সিগমা ড্যাশ ইকুয়ালস টু কি বলতো n⁻1/3 সিগমা, তাই না? তোমরা এগুলো একটু দেখে নিও। আবার দেখো কুলম্বের সূত্র, এর উক্তি, এবং এখান থেকে অঙ্ক কি বলতো, এটা Q1 Q2 কি বলতো 4πε0 r², তাই না? এরপরে দেখো পরাবৈদ্যুতিক ধ্রুবক, এবং কি বলতো এপসাইলন নটের মান তোমরা জানতে ভুলবে না। এরপরে দেখো তড়িৎ প্রাবল্য। দেখো তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা এবং তড়িৎ প্রাবল্য থেকে অঙ্ক। আবার দেখো এই কিউ আধান আছে, মধ্যবিন্দু তড়িৎ প্রাবল্য কত? আবার কিউ আধান এবং কিউ আধান আছে, মধ্যবিন্দু তড়িৎ প্রাবল্য কত? দেখে নিও। দেখো, এরপরে আসে তড়িৎ দ্বিমেরু। দেখো, তড়িৎ দ্বিমেরু থেকে যতগুলো কোয়েশ্চেন হয় তোমরা সমস্ত করে যাবে। বলে যাই, দেখো তড়িৎ দ্বিমেরু কাকে বলে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে, এটি কি ভেক্টর রাশি? যদি ভেক্টর রাশি হয় তাহলে এর অভিমুখ। তারপর এর উপর ক্রিয়াশীল টর্ক, এর উপর ক্রিয়াশীল বল, এর স্থিতিশক্তি। দেখো, দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর প্রাবল্য কত হবে, অক্ষের উপর প্রাবল্য কত হবে, এগুলো ভালো করে জেনে নিও। এরপরে চলে আসি, দেখো তড়িৎ বিভব। দেখো তড়িৎ বিভবের সংজ্ঞা এবং যে রাশিমালা আছে V = Q/4πε0r, এখান থেকে অঙ্ক আসতে পারে। আবার দেখো এই কিউ আধান আর কিউ আধান, মধ্যবিন্দুতে বিভব কত হবে? আবার কিউ আধান আর এটাও প্লাস কিউ আধান, মধ্যবিন্দু তড়িৎ বিভব কত হবে, তাই না? আবার দেখে নাও তড়িৎ স্থিতিশক্তি। দেখো তড়িৎ স্থিতিশক্তি U = কি বলতো ক্যাপিটাল কিউ স্মল কিউ কি বলতো 4πε0r, তাই না? আবার দেখো কোন সংস্থার তড়িৎ শক্তি, ধরো বললো একটা বর্গক্ষেত্রের 4টা বিন্দুতে কিউ কিউ আধান আছে, তাই না? এই সংস্থাটির তড়িৎ স্থিতিশক্তি কত? আবার দেখো এই কৃতকার্য সমান কি বলতো স্থিতিশক্তির পরিবর্তন U2 - U1, এখান থেকে অঙ্ক আসতে পারে। আবার দেখো তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্যের রাশিমালা E = -dE/dr। দেখো এখান থেকে তোমাদের ই ভেক্টর বলতে হতে পারে। ই ভেক্টর ইকুয়াল টু কি বলতো -del v/del x i ক্যাপ, মাইনাস কি বলতো del v/del y j ক্যাপ, মাইনাস del v/del z k ক্যাপ।
দেখো এই যে ই ইকুয়াল টু মাইনাস ডি বাই ডিআর, এখান থেকে তোমরা বিভব বের করতে পারো। দেখো ভিবি মাইনাস ভিএ ইকুয়াল টু কি বলতো মাইনাস ইন্টিগ্রেশন অফ কি বলতো আর এ, এটা কি বলতো আর বি, এটা কি বলতো ই ইন্টু ডিআর, তাই না? আবার দেখো সমবিভব তল, সমবিভব তল অঙ্কন এবং সমবিভব তলের ধর্ম আসতে পারে যে তড়িৎ বলরেখার সমবিভব তলের লম্ব, তাই না? আবার দেখো কোন একটা আধানকে সমবিভব তলের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্যের মান শূন্য হয় কেন, তাই না? এগুলো ভালো করে দেখে নিও। এরপরে দেখো ধারকত্ব, দেখো ধারকত্বের সংজ্ঞা, ধারকত্বের একক, তাই না? পৃথিবীর ধারকত্ব, এগুলো তোমরা দেখে নিও। শ্রেণীর সমবায় ধারকত্ব, এবং এখান থেকে কিন্তু অঙ্ক করতে ভুলবে না, এখানে অঙ্ক আসে 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3 ইকুয়াল টু 1/c দিয়ে তোমাদের বিভব বের করতে বলে, তোমাদের আধান বের করতে বলে, এগুলো কিন্তু ভালো করে দেখে নিও, তাই না? সমান্তরাল পাত ধারক সি ইকুয়াল টু কি বলতো এ এপসাইলন নট এ বাই ডি, এবং এখান থেকে অঙ্ক তোমরা অবশ্যই করে নিও, তাই না? আবার দেখো সমান্তরাল পাত ধারকের দুটি পাতের মাঝখানে তড়িৎ প্রাবল্য, এটা পাত দুটির দূরত্ব বাড়ালে বা কমালে কোনো পরিবর্তন হয় কিনা এটা আবার জেনে নিও। আবার দেখো দুটি প্লেটের মধ্যে ক্রিয়াশীল বলের রাশিমালা, সেটা একবার দেখে নেবে, তাই না? আবার দেখো দুটি আধান Q1 আছে আর Q2 আছে, এদের পরিবাহী তার দিয়ে যুক্ত করা হলো, তাহলে এদের মধ্যে আধান বন্টন কত, শক্তির অপচয় কত। আবার দেখো কোন ধারকত্বের সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার, এগুলো করতে অবশ্যই ভুলবে না, তাই না? দেখো এরপরে চলে আসছি আমরা কি বলতো প্রবাহী তড়িতে। দেখো প্রবাহী তড়িতে স্রোত বেগ, স্রোত বেগ কাকে বলে, স্রোত বেগের রাশিমালা এবং এখান থেকে অঙ্ক কখনোই ভুলবে না। ভিডি ইকুয়াল টু কি বলতো আই বাই কত বলতো এন এ ই, এখান থেকে অঙ্কগুলো অবশ্যই করবে। তারপর দেখো এই স্রোত বেগের ধারণা থেকে ওহম সূত্রের প্রতিষ্ঠা ভি প্রপোর্শনেট আই। তারপরে দেখো ওহম সূত্রের সীমাবদ্ধতা, এগুলো অবশ্যই করবে। রোধ, দেখো রোধ কাকে বলে, রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তাই না? একটা পরিবাহী তারকে টানা হলে রোধ কিরকম পরিবর্তন হয়। তারপর কি বলতো একটা পরিবাহী তারকে যদি আমরা রিমোল্ডিং করে উম সরু বা মোটা ব্যাসার্ধের তার তৈরি করি, তখন রোধ কি হবে, তোমরা সেগুলো কিন্তু করতে ভুলবে না। তাছাড়া এই ফর্মুলা দিয়ে তোমাদের অঙ্ক আসবে। তারপরে দেখো রোধাঙ্কের সঙ্গে তাপমাত্রায় কিরকম পরিবর্তন হয়, তাছাড়া রোধের বর্ণকোট অবশ্যই করে নিও। এরপরে দেখো ব্যাটারির ক্ষেত্রে তড়িৎচালক বল, প্রান্তীয় বিভব প্রভেদ, নষ্ট ভোল্ট, এগুলো অবশ্যই করবে। আর একটা কোয়েশ্চেন তোমরা এটাও প্র্যাকটিস করে যাও। দেখো দুটো অনুরূপ সেল আছে, একটা রোধ কি বলতো R1 R2, আর এটা বহিরোধের সঙ্গে যুক্ত করা আছে। যদি প্রথম কোষের দুই প্রান্তের বিভব প্রভেদ শূন্য হয়, তাহলে আমাদের ক্যাপিটাল আর এর মান কত, ভুলবে না। শান্ট গ্যালভেমিটার প্রবাহ, তারপর শান্ট গ্যালভেমিটার প্রবাহ থেকে অঙ্ক। তারপরে দেখো তড়িৎ কোষের শ্রেণীর সমবায়, সমান্তরাল সমবায়, মিশ্র সমবায়, এবং এখান থেকে অঙ্ক। আবার দেখো কারশফের সূত্র, কারশফের সূত্রগুলি কোন সংরক্ষণ সূত্র থেকে এসেছে ওইগুলো জেনে নিও। এবং কারশফের সূত্র থেকে জানো তো হুইটস্টোন ব্রিজের নীতিটা প্রমাণ করতে বলে। তাছাড়া বলে এই হুইটস্টোন ব্রিজের সাহায্যে খুব উচ্চমানের রোধ ও খুব নিম্নমানের রোধ নির্ণয় করা যায় না কেন। আর কি বলতো পটেনশিওমিটার, পটেনশিওমিটার সাহায্যে অভ্যন্তরীণ রোধ নির্ণয় এবং এখান থেকে অঙ্ক, বা কোনো তড়িৎ কোষের তড়িৎচালক বল নির্ণয়, তাই না? এবং সেখান থেকে অঙ্ক। আর একটা কোশ্চেন আসে কোনো তড়িৎ কোষের তড়িৎচালক বল নির্ণয়ে ভোল্টমিটার কিন্তু ব্যবহার করা হয় না, পটেনশিওমিটার ব্যবহার করা হয় কেন। এইসব কোয়েশ্চেনগুলো দেখে নিই এখান থেকে। এরপরে দেখো ম্যাগনেটে আসি। ম্যাগনেটটা খুব বড় চ্যাপ্টার, তোমাদের খুব টেক্টফুলি পড়তে হবে। দেখো ম্যাগনেটে প্রথমে বলি বায়োসাভার সূত্রটি লিখো এবং এর ভেক্টর রূপটি লিখো, তাই না? কিন্তু দেখো বায়োসাভার লেখার সময় ভেক্টর রূপ যখন লিখবে কিন্তু ছবিটা আঁকতে কিন্তু ভুলবে না, তাই না? ছবি আঁকতে অবশ্যই ভুলবে না। আর তারপরে দেখো ওই যে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত বলতো বি ইকুয়ালস টু কি বলতো মিউ নট আই বাই কি 2r, তাই না? আর যদি এন পাক থাকে তখন এন দিয়ে দিই এখানে। আর এখান থেকে অঙ্ক করতে ভুলবে না। তারপর দেখো তড়িৎ প্রবাহের জন্য দ্বিমেরু ভ্রামক এম ইকুয়ালস টু কি বলতো এন এ আই নাই, এখান থেকে অঙ্ক আসতে পারে। এরপরে দেখো এম্পিয়ারের পরিক্রমণ সূত্র, এবং এই পরিক্রমণ সূত্রের সাহায্যে কি বলতো সলিনয়েড ও টরয়েডের চৌম্বক ক্ষেত্র নির্ণয়, সলিনয়েডের বাইরে ও ভেতরে
সলিনয়েডের বাইরে চৌম্বক ক্ষেত্র শূন্য হয় কেন? এবং সলিনয়েড ও টরয়েড থেকে তোমরা কিন্তু অঙ্কগুলো করতে ভুলবে না। তাছাড়া এম্পিয়ারের পরিক্রমণ সূত্রের সীমাবদ্ধতা করতে ভুলবে না, তাই না? এরপরে দেখো লরেঞ্জের সূত্র, তাই না? এই লরেঞ্জের সূত্রে দেখো তোমরা কিউ ই ভেক্টর প্লাস কি বলতো কিউ ইন্টু ভি ভেক্টর ক্রস ভি ভেক্টর লরেঞ্জের সূত্র। তো এখান থেকে দেখো এই চৌম্বক বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, চৌম্বক বল কখন শূন্য হয়, এইখান থেকে শর্ট কোয়েশ্চেন খুব আসে। যে একটি আধান চৌম্বক ক্ষেত্রের দেখো একটি আধান চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে গতিশীল হলো, ইহার উপর ক্রিয়াশীল বলের মান কত, তাই না? আবার দেখো এটাকে কার্যহীন বলা হয় কেন, তারা আবার বলতে পারে এটাকে কার্যহীন বল বলা হয় কেন। এবং এখান থেকে বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর ইকুয়ালস টু কি বলতো এমভি বাই বি কিউ করতে ভুলবে না। এবং এবং সাইক্লোট্রন কম্পাঙ্ক কি বলতো বি কিউ বাই 2 পাই এম, এটাও অবশ্যই করে নিও। আবার তোমাদের এখানে একটা কমন কোয়েশ্চেন আছে যে একটি আধান অবিলম্ব চৌম্বক ক্ষেত্রে একই বেগে, একই ভরবেগে, একই গতিশক্তিতে, একই ত্বরক বিভবে গতিশীল হলো, প্রতি ক্ষেত্রে আধান দ্বয়ের ব্যাসার্ধের অনুপাত বের করো। ওকে, বোঝা গেল, এগুলো করে নিও। তারপরে দেখো ওই টর্কের রাশিমালা কি বলতো বিনা, BINA, বিনা করতে ভুলবে না, তাই না? আবার দেখো এমমিটার থেকে ভোল্টমিটারে রূপান্তর, ভোল্টমিটার থেকে এমমিটারে রূপান্তর। আবার দেখো এমমিটারে আমরা শান্ট যোগ করি কেন, আবার ভোল্টমিটারে উচ্চমানের রোধ যোগ করি কেন, এগুলো অবশ্যই করবে। আর কি বলতো সাসপেন্ডেড কয়েল গ্যালমিটারে প্রবাহ সুবিধা, বিভব সুবিধা অবশ্যই করবে। দেখো ম্যাগনেটিক সাবস্টেন্স তোমরা অয়স্চুম্বক, পরাচুম্বক, তিরস্চুম্বক অবশ্যই করবে। দেখো চৌম্বক তীব্রতা, চুম্বকন তীব্রতা, তারপর কি বলতো চৌম্বক ক্ষেত্র, তারপর কি বলতো ধারণ ক্ষমতা, নিগ্রাহিতা, এবং কি বলতো পারমিবিলিটি ও সাসেপ্টির মধ্যে সম্পর্ক, তাই না? আর ভূচুম্বক ক্ষেত্র তোমরা অবশ্যই ওখান থেকে দেখো ভূচুম্বক ক্ষেত্রে অনুভূপাংশ, তার বিনতি কোণ, বিচ্যুতি কোণ, এবং বিনতি কোণ ও বিচ্যুতি কোণ থেকে কতগুলি শর্ট কোয়েশ্চেন আসে। যে বললো যে চৌম্বক নিরক্ষরেখায় বিনতি কোণ কত, চৌম্বক মেরুতে বিনতি কোণ কত, কোথায় অনুভূপাংশ এবং উলম্ব উপাংশ সমান হবে, এই কোয়েশ্চেনগুলো করে নিও। তারপরে দেখো তড়িৎচুম্বকীয় আবেশে, দেখো তড়িৎচুম্বকীয় আবেশে ফ্যারাডের যে পরীক্ষা আছে সেই পরীক্ষাটা তোমরা অবশ্যই ভালো করে করবে, কারণ এখান থেকে অনেকগুলো শর্ট কোয়েশ্চেন অ্যাটেম্প করা যায়, তাই না? তারপরে দেখো চৌম্বক ফ্লাক্স, তারপর তড়িৎচুম্বকীয় আবেশের সূত্র, তিনখানা সূত্র আছে, ফ্যারাডের দুখানা আর লেঞ্জের সূত্র। লেঞ্জের সূত্র শক্তি সংরক্ষণ সূত্রকে বিরোধিতা করে না কেন? ফ্যারাডের সূত্র থেকে তোমরা অঙ্ক করতে কখনোই ভুলবে না। দেখো ই ইকুয়ালস টু কি বলতো ডিফাই বাই কি বলতো ডিটি, তাই না? আবার দেখো এখান থেকে তোমাদের আরেকটা কোশ্চেন খুব আসে, আরেকটা কোশ্চেন কি বলতো ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম, তারপরে মোশনাল ইএমএফ, তারপর কোন বস্তু ঘোরার জন্য মোশনাল ইএমএফ, তারপরে পারস্পরিক আবেশ, সাবেশাঙ্কের রাশিমালা, পারস্পরিক আবেশাঙ্কের রাশিমালা, এবং কি বলতো এডি কারেন্ট, এইগুলো কখনোই করতে ভুলবে না। আর এখান থেকে অঙ্ক আসে ই কেস টু কি বলতো -L/dI/dt, এগুলো আমরা দেখে নিও, তাই না? এরপরে দেখো এসি, দেখো এসিতে দেখো, দেখো কিভাবে এসি জেনারেটর সাহায্যে এসি প্রস্তুত করে তার নীতি, কার্যপ্রণালী, তাই না? এবং ই কেস টু দেখো ইনট সাইন ওমেগা টি, এই যে তোমরা পাচ্ছ, এটা এই ইনটটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেগুলো ভালো করে জেনে নিও, কোনটা বাড়ালে বাড়ে, কোনটা কমালে কমে, সেগুলো দেখে নিও। আবার দেখো রোধযুক্ত বর্তনীতে এসি প্রবাহ, এখানে গড় মান, এখানে আরএমএস মান অবশ্যই তোমরা মুখস্থ করবে, তাই না? এবং এদের রাশিমালা বের করে নেবে। তোমার হয়তো বললো দেখো এটা 5 sin ওমেগা টি, তাই না? প্লাস কি বলতো 5 cos ওমেগা টি, এর আরএমএস মান, কত? আবার দেখো এসির কি কি অ্যাডভান্টেজ আছে ডিসির থেকে। তারপরে দেখো এল যুক্ত বর্তনীতে এসি প্রবাহ, সি যুক্ত বর্তনীতে এসি প্রবাহ। তারপরে দেখো এখানে কি বলতো প্রতিঘাত এক্সএল ইকুয়ালস টু ওমেগা এল, এবং এখান থেকে অঙ্ক, এখানে প্রতিঘাত এক্সি ইকুয়ালস টু 1/ওমেগা সি, এখান থেকে অঙ্ক করতে ভুলবে না। তারপরে দেখো এলসিয়াস শ্রেণী বর্তনী, তারপরে দেখো অনুনাদ, তারপরে দেখো এখানে কম্পাঙ্ক ওমেগা নট সমান 1/√এলসি, এবং এখান থেকে অঙ্ক খুব আসে, তাই না? এরপরে দেখো এসি পাওয়ার পি ইকুয়ালস টু কি বলতো ½ I0
কি বলতো ভি নট, কি এটা বলতো কস ফাই। এই যে কস ফাই পাওয়ার ফ্যাক্টর তোমাদের বলতে পারে যে কেবলমাত্র সি যুক্ত বর্তনীতে পাওয়ার কনজাম্পশন কত হবে, এল যুক্ত বর্তনীতে পাওয়ার কনজাম্পশন কত হবে, এগুলো করতে ভুলবে না। তারপরে বলতো এলসি বর্তনী, তাই না? আর সবশেষে ট্রান্সফরমার, স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার, ট্রান্সফরমারের নীতি, তারপরে এর তত্ত্ব, এবং এখানে শক্তি অপচয় তোমরা অবশ্যই করে নিও। এরপরে দেখো আলোতে চলে আসি। দর্পণে কিন্তু 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f ফর্মুলাটি করে নিও, এবং এখান থেকে সহজ অঙ্ক আসে। তোমাদের দুটো জিনিস দেওয়া থাকবে, ইউ আর ভি দেওয়া থাকবে, অথবা এম দেওয়া থাকবে। এম তোমরা জানো তো, -v/u। এবং তোমরা তোমরা দেখো লেন্স বা দর্পণে অঙ্ক করার সময় যে জিনিসটা দেওয়া থাকবে তার সাইন ধরবে, আর যেটা দেওয়া থাকবে না তার সাইন ধরবে না। আর তোমরা জানো তো, যা দর্পণ বা লেন্সের সামনে সেটা নেগেটিভ, আর পেছনে পজিটিভ। আর কি বলতো, প্রধানকের ওপরে গুলো পজিটিভ আর প্রধানকের নিচের গুলো নেগেটিভ। এটা জানো, এইটা অ্যাপ্লাই করবে। এরপরে দেখো প্রতিসরণে, দেখো প্রতিসরণের সংজ্ঞা, তাই না? পরম প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল টু সি/ভি। মিউ এর ভ্যালু 1 থেকে কম হয় না কেন, এটা অবশ্যই তোমরা দেখে নিও। তারপর মিউ ইকুয়াল টু কি বলতো, প্রকৃত গভীরতা বা আপাত গভীরতা, এটাও দেখে নিও। আবার দেখো যদি বস্তু ঘন, আবার দেখো যদি পর্যবেক্ষক ঘন মাধ্যমে থাকে, তখন মিউ ইকুয়াল টু কি বলতো, অ্যাপারেন্ট হাইট বাই কি বলতো রিয়েল হাইট, এটাও হয়, তাই না? আবার দেখো দুটো মিডিয়াম আছে, তখন আপাত গভীরতা কত হবে, h1/μ1 প্লাস কি বলতো h2/μ2। এখান থেকে অঙ্ক আসে। তাছাড়া মিউ থেকে কতগুলো মিউর পরিবর্তন সংক্রান্ত কিছু কোয়েশ্চেন আসে, যে মিউ বাড়ালে আপাত গভীরতার কি রকম পরিবর্তন হবে। তারপরে দেখো এই লাল বর্ণ এবং বেগুনি বর্ণ সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকতে পারে, কারণ লাল বর্ণ আর বেগুনি বর্ণের তরঙ্গদৈর্ঘ্য আলাদা, তাই কোন মাধ্যমে দুটি বর্ণের ক্ষেত্রে মিউ আলাদা হয়, তাই না? আবার দেখো সংকট কোণ, সংকট কোণের সঙ্গে কি বলতো, সংকট কোণের সঙ্গে মিউ এর সম্পর্ক, তাই না? এবং পূর্ণ প্রতিফলনের শর্ত, তাই না? পূর্ণ প্রতিফলন সাধারণ প্রতিফলনের পার্থক্য একটু ভালো করে জেনে নিও। তারপরে দেখো অপটিক্যাল ফাইবার এবং কি বলতো জলচর প্রাণীদের দৃষ্টিক্ষেত্র, এগুলো করতে কখনোই ভুলবে না। এরপরে দেখো প্রিজমে আসি। প্রিজমে দেখো খুব সহজ কতগুলো কোয়েশ্চেন আছে, তোমরা একটু ঘাবড়াবে না। কি বলতো, প্রথমে ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ, তারপরে মিউ ইকুয়ালস টু কি বলতো সাইন অফ ডেল্টা এম প্লাস a/2 ডিভাইড বাই সাইন অফ a/2। এখান থেকে অঙ্ক। তারপরে দেখো পাতলা প্রিজমের চ্যুতি মিউ -1 × a, এখানে প্রমাণ এবং এখান থেকে অঙ্ক। এবং কোন রশ্মি প্রিজম থেকে বের হবে না, সেই সংক্রান্ত গুলো করে নিও। তারপরে দেখো বিচ্ছুরণ, কৌণিক বিচ্ছুরণ, বিচ্ছুরণ ক্ষমতা, এই সংজ্ঞাগুলো করতে তোমরা ভুলবে না, তাই না? এরপরে তোমাদের চলে আসি কি বলতো, বক্রতলে আলোকের প্রতিসরণ। দেখো বক্রতলে আলোকের প্রতিসরণের প্রথমে দেখো এই সম্পর্কটা ভালো করে দেখবে, μ2/v মাইনাস μ1/u ইকুয়ালস টু কি বলতো μ2/μ1 মাইনাস আর। এখান থেকে অঙ্ক আসতে পারে। আবার দেখো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দেখো লেন্স মেকার ফর্মুলা 1/f ইকুয়াল টু কি বলতো μ2/μ1 মাইনাস 1, তাই তো, ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এটা ভালো করে দেখে নিও, এবং এখান থেকে অঙ্ক খুব খুব আসার চান্স আছে। আর কি বলতো তোমাদের বলতে পারে যে কখন একটা উত্তল বা অবতল লেন্স কি বলতো অবতল ও উত্তল লেন্সের মতো আচরণ করে, কখন তারা কাঁচ ফলকে নিয়ে আচরণ করে, এগুলো তোমরা ভালো করে শর্ট কোশ্চেনে দেখে নিও। তারপর দেখো একটা লেন্সকে যদি আমরা দেখো সমান দুভাগ করে দিই, তাহলে ফোকাল লেন্থ কত হবে প্রতি টুকরোর, বা এইভাবে যদি কাটা হয় তাহলে ফোকাল লেন্থ কত হবে, তাই না? তারপরে দেখো তুল্য ফোকাস দূরত্ব 1/f ইকুয়ালস টু কি বলতো 1/f1 প্লাস 1/f2, এবং এখান থেকে অঙ্ক অবশ্যই আসবে। আবার দেখো তোমরা যদি লেন্সের প্রথম ফোকাস ও দ্বিতীয় ফোকাস সংজ্ঞাটা ভালো করে বুঝে নিও, তাহলে দেখবে অনেক কোশ্চেন কিন্তু খুব ইজি হয়ে যায়, এবং অনেক অঙ্ক কিন্তু তোমাদের মুখে মুখে হয়ে যায় এই ফোকাসের সংজ্ঞা থেকে, তাই না? এরপরে চলে যাই আমরা অপটিক্যাল ইনস্ট্রুমেন্টে। দেখো অপটিক্যাল ইনস্ট্রুমেন্টে তোমাদের বেশি কিছু বলবো না, তোমাদের খুব ইম্পর্টেন্ট হচ্ছে কি বলে সরল অনুবীক্ষণ যন্ত্র, যৌগিক অনুবীক্ষণ যন্ত্র, যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা, তাই না?
এবং ওখানকার রশ্মিচিত্র এবং যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে কিভাবে প্রতিবিম্ব সৃষ্টি হয় তার রশ্মিচিত্র, তাই না? এবং সেখান থেকে সহজ সহজ অঙ্ক আসে, সেই অঙ্কগুলো তোমরা অবশ্যই পারবে, তাই না? তোমরা এই ছবিটা এঁকে নাও, দেখো এটা হচ্ছে অবজেক্টিভ, আর কি বলতো এটা কি বলতো আইপিস, তাই না? তাই এখানে আমাদের বস্তু থাকে, এখানে বলতো প্রতিবিম্ব হয়, আর চূড়ান্ত প্রতিবিম্ব কোথায়? এদিকে হয়, তাই না? এটা হচ্ছে ইউও, এটা কি বলতো ভিও, তাই না? এটা ইউই, আর এটা কি বলতো ফাইনাল প্রতিবিম্ব ভি, তাই না? তোমরা যদি লেন্সের ফর্মুলা প্রয়োগ করো তাহলে তোমরা ইজিলি অঙ্কগুলো করতে পারবে। তাছাড়া দেখো নবীক্ষণ যন্ত্র, এবারে দেখো প্রতিফলক নবীক্ষণ যন্ত্র, এবং নবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা এফও বাই এফই, তাই না? এবং তাদের এবং দুটো লেন্সের মধ্যে দূরত্ব এল ইকুয়াল টু কি বলতো এফও প্লাস এফই, এখান থেকে কিন্তু তোমাদের অঙ্ক আসতে পারে, তাই না? এরপরে দেখো ফিজিক্যাল অপটিক্স, দেখো ফিজিক্যাল অপটিক্সে দেখো ইন্টারফিয়ারেন্স, ইয়াং ডবল স্লিট এক্সপেরিমেন্ট, কোহেরেন্ট সোর্স, স্থায়ী ব্যতিচার, স্থায়ী ব্যতিচারের শর্ত, আর কি করে কোহেরেন্ট সোর্স উৎপন্ন করা যায় এগুলো দেখে নিও। তারপরে দেখো এখানে ফ্রিঞ্জ উইথ বিটা ইকুয়ালস টু ল্যামডা ডি বাই ডি, আবার বললো চতুর্থ উজ্জ্বলপটি কোথায় গঠিত হবে, ল্যামডা ডি বাই ডি, এগুলো একটু দেখে নিও। আবার বলতে পারে ইয়ং এর দ্বিরেখাচিত্র পরীক্ষাটি যদি আমরা জলে সম্পন্ন করি তাহলে কি বলতো পটিবেদ কিরকম পরিবর্তন হবে, কিরকম হবে বলতো বিটা ড্যাশ ইকুয়ালস টু বিটা বাই মিউ। আবার বলতে পারে যে ইয়ং এর দ্বিরেখাচিত্র পরীক্ষায় একবর্ণী আলোর পরিবর্তে যদি আমরা সাদা আলো ব্যবহার করি কি রকম হবে, তাই না? এইগুলো তোমরা ভালো করে দেখে নিও। আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ব্যতিচারে কি শক্তি সংরক্ষণ সূত্র প্রযোজ্য? হ্যাঁ, প্রযোজ্য। এরপরে দেখো অপবর্তন, এবার অপবর্তন ও ব্যতিচারের পার্থক্য, একক রেখাছিদ্র, বললো দেখো একক রেখাছিদ্রে দেখো বললো প্রথম অমের শর্ত বের করো, তাই না? এরপরে দেখো গৌণ প্রথম অমের শর্ত বের করো, এগুলো তোমাদের বলতে পারে। আবার দেখো বলতে পারে কেন্দ্রীয় পটির বেদ অন্যান্য পটির বেদ অপেক্ষা দ্বিগুণ, তাই না? আবার বলতে পারে যে একক রেখাছিদ্রের বেদ যদি আমরা অর্ধেক করে দিই তাহলে কেন্দ্রীয় পটির কৌণিক বেদ বা বেদের কিরকম পরিবর্তন হবে। একক রেখাচিত্রের বেদ যদি অর্ধেক করি তাহলে কি বলতো কেন্দ্রীয় পটির তীব্রতার কিরকম পরিবর্তন হবে, এগুলো তোমরা ভালো করে দেখে নিও। তোমরা সমাবর্তনে তোমরা তিনখানা করবে, কি বলতো প্রতিফলনের সাহায্যে সমাবর্তন, এই প্রতিফলনের সাহায্যে সমাবর্তন কোণ, বুস্টার ল প্রমাণ, এবং এখান থেকে অঙ্ক। তার মালুসের সূত্র দেখো উক্তি, আর এখান থেকে অঙ্ক, কি বলতো আই ইকুয়ালস টু কি বলতো আই নট কি বলতো এটা কস স্কয়ার ফাই। আর লাস্ট হচ্ছে পোলারয়েড কাকে বলে এবং এর ব্যবহার, বোঝা গেল। এরপরে আমরা মডার্ন ফিজিক্সে চলে আসি। দেখো মডার্ন ফিজিক্সে দেখো প্রথমে আলোক তড়িৎ ক্রিয়া যদি আমরা দেখি, এই আলোক তড়িৎ ক্রিয়ায় প্রথমে কতগুলো সংজ্ঞা দেখে নাও, কি বলতো সূচনা কম্পাঙ্ক, বিরাম বিভব, কার্য অপেক্ষক, তাই না? আর কি বলতো সূচনা তরঙ্গ দৈর্ঘ্য। তারপর দেখো আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য, তারপর আইনস্টাইনের ব্যাখ্যা, এবং এই আইনস্টাইনের সূত্র থেকে তোমাদের অঙ্ক দিতে পারে হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস ডাব্লিউ। এখানে একটা টার্ম তোমাদের বলে রাখি, এইচ সি ইকুয়ালস টু 1242 ইভি ন্যানোমিটার, তোমরা যদি করো না অনেক অঙ্ক খুব সোজা হয়ে যায়। তারপরে দেখো পদার্থ তরঙ্গ, তারপর দেখো পদার্থ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এইচ বাই এম ভির প্রমাণ, তাই না? আবার দেখো ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য 12.27 বাই রুট ওভার ভি ভোল্ট, এটা কিন্তু এখান থেকে তোমাদের অঙ্ক আসতে পারে, তাই না? তাছাড়া তোমাদের ল্যামডা ইকুয়ালস টু কি বলতো এইচ বাই এম ভি, তাই না? ইকুয়ালস টু এইচ বাই কি বলতো রুট ওভার 2 কে, তাই না? ইকুয়ালস টু কি বলতো এইচ বাই রুট ওভার 2m, এটা কি বলতো কিউভি, তাই না? ইকুয়ালস টু এইচ বাই রুট ওভার কি বলতো এটা 3m কেটি, কেটা 3m কেটি, কেটা হলো বোলজম্যান ধ্রুবক। এই সমস্ত দিয়ে তোমাদের অঙ্ক আসতে পারে, অথবা বলতে পারে একটি প্রোটন একটি হিলিয়াম কণা একই বেগে, একই ভরবেগে, একই গতিশক্তিতে, একই ত্বরক বিভবে, একই উষ্ণতায় কি বলতো ত্বরান্বিত, এদের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, তাই না? তারপর ডেভিসিন জার্মার এক্সপেরিমেন্টে ওরা কি প্রমাণ করেছিল সেখান থেকে ওর ফলাফলটা একটু ভালো করে দেখে নিও। এরপরে দেখো পরমাণু অর্থাৎ অ্যাটমিক ফিজিক্সে তোমরা যেগুলো করবে সেগুলো কি বলতো ওই রাদারফোর্ড এক্সপেরিমেন্ট, আর রাদারফোর্ড এক্সপেরিমেন্ট থেকে দেখো ওই কাছাকাছি আসার যে সূত্রটা আছে জেডি ইন্টু 2ই
ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট আর নট ইকুয়াল টু কি বলতো হিলিয়ামের শক্তি। হিলিয়ামের শক্তি কি বলতো হাফ এম ইউ স্কোয়ার। এখান থেকে তোমাদের আর নটটা বের করতে দেয়, এই শক্তিটা দিয়ে দেয়। এটা কিন্তু তোমরা এই অঙ্কটা করতে কিন্তু ভুলবে না, প্র্যাকটিস করে যেও। আবার বলতে পারি বরের তত্ত্বটি কোন কোন পরমাণুর ক্ষেত্রে বা আয়নের ক্ষেত্রে প্রযোজ্য, এর স্বীকার্য, তারপর বলে দিল এর কি বলতো আয়নন বিভব, আয়নন শক্তি। আবার বললো দেখো কোন একটা কক্ষের মোট শক্তি বললো -1.51 ইলেকট্রন ভোল্ট। এটা কোন কক্ষপথে আছে, এর কণিক ভরবেগ কত, এটা যখন ভূমিতে ফিরে আসবে তখন কতগুলি কি বলতো রেখা বিকিরণ করবে, তাই না? আর এক্স রে, এক্স রে কন্টিনিউয়াস এক্স রে, আর কি বলতো ক্যারেক্টারিস্টিক এক্স রে। ক্যারেক্টারিস্টিক বেশি ইম্পর্টেন্ট, তাই না? যে এর তরঙ্গ দৈর্ঘ্য আলাদা হয় কেন, এটা কেন ক্যারেক্টারিস্টিক্স, আর মজলের সূত্র, মজলের সূত্রের ব্যাখ্যা। নিউক্লিয়াসে কি করবে বলতো, দেখো খুব সিম্পল, বেশি কিছু করার দরকার নেই। প্রথমে দেখো ইএমইউ এর সংজ্ঞা, এটা এক ইএমইউ সমান কত শক্তি, তাই না? সেটা তোমরা করতে ভুলবে না। আবার দেখো তোমাদের বলতে পারে জেড, জেড এর সংজ্ঞা, এর সংজ্ঞা অর্থাৎ কি বলতো পরমাণু ক্রমাঙ্কের সংজ্ঞা, ভর সংখ্যার সংজ্ঞা। তারপরে দেখো এইখানে নিউট্রন সংখ্যা কি বলতো এন সমান কি বলতো এ মাইনাস জেড। আবার এখান থেকে আইসোবার, আবার দেখো এখানে আইসোটোপ, আইসোবার, আইসোটোন কাকে বলে, তাই না? আবার নিউক্লিয় ঘন, আবার দেখো নিউক্লিয় ব্যাসার্ধ আর ইকুয়ালস টু আর নট এ টু দি পাওয়ার 1/3। এখান থেকে অঙ্ক থাকতে, এখানে অঙ্ক থাকতে পারে। এবং দেখো আবার বলতে পারে যে নিউক্লিয় ঘনত্ব, এই দেখো এর উপর নির্ভর করে না, এটা তোমরা প্রমাণ করে নিও। কত হয় 2.3 ইন্টু 10 টু দি পাওয়ার কি বলতো 17 কেজি পার মিটার কিউব, হয় কিনা বলো? তারপরে দেখো নিউক্লিয় বল, নিউক্লিয় বলের বৈশিষ্ট্য, তারপর ভর ত্রুটি, ভর ত্রুটি ও বন্ধন শক্তির সম্পর্ক। এবং দেখো প্রতি একক নিউক্লিয়নে বি বাই এ, এবং এই যে এর একটা গ্রাফ আছে, সেই গ্রাফটা তোমরা অবশ্যই ভালো করে করবে। আর তোমরা কোনটা সুস্থিত অঞ্চল, কোনটা সুস্থিত অঞ্চল নয়, সেগুলো একটু ভালো করে করে যেও। তারপর নিউক্লিয়াস সংযোজন বিভাজন একটু করে নিও। সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টরে দেখো, দেখো সেমিকন্ডাক্টর, মেটাল, আর কি বলতো ইনসুলেটর, এদের ওই পটিতত্ত্ব থেকে এদের সংজ্ঞা বৈশিষ্ট্য ভালো করে করে নিও। এবং এখান থেকে আসতে পারে যে তাপমাত্রা বাড়ালে সেমিকন্ডাক্টরের পরিবাহিতা বাড়ে, কিন্তু কি বলতো মেটালের পরিবাহিতা কমে কেন, এটা ভালো করে দেখে নিও। তারপর কি বলতো পিওর সেমিকন্ডাক্টর, ইমপিওর সেমিকন্ডাক্টর, এন টাইপ, পি টাইপ, ডিপ্লেশন রিজিয়ান। আর এখানে কি বলতো ওই রেকটিফায়ারটা করতে অবশ্যই ভুলবে না, তাই না? রেকটিফায়ার মানে ফুল ওয়েভ রেকটিফায়ার, তাই তো? তারপরে দেখো জেনার ডায়োড, এবং জেনার ডায়োড কিভাবে ভোল্টেজ নিয়ন্ত্রণ করে সেটা একটু ভালো করে দেখে নিও। তারপর এলইডির কার্যপ্রণালী, ফটোডায়োড দেখো কিভাবে কার্য করে, একে রিভার্স বায়াসে রাখা হয় কেন। আবার দেখো ফটোডায়োড থেকে কি বলতো বলতে পারে যে এর বৈশিষ্ট্য লেখ কোন পাদে অবস্থিত, এগুলো একটু ভালো করে দেখে নিও। এরপরে দেখো আমরা ট্রানজিস্টার, এনপিএন ট্রানজিস্টার, পিএনপি ট্রানজিস্টার, কমন বেসে আলফা কত হবে, কমন এমিটার মোডে বিটা কত হবে, এগুলো দেখে নিও। এবং আলফা ও বিটার সম্পর্ক অবশ্যই করবে এখন, এবং এখান থেকে অঙ্কগুলো করে নিও, তাই না? তারপরে দেখো ট্রানজিস্টারের বৈশিষ্ট্য লেখ অবশ্যই করবে, ইনপুট বৈশিষ্ট্য লেখ আর আউটপুট বৈশিষ্ট্য লেখ, চারটা বিভিন্ন ভোল্টেজে বলে দেয় বা চারটে বিভিন্ন কারেন্টে বলে দেয়, তাই না? সেখানে তোমরা আউটপুট বৈশিষ্ট্য এবং ইনপুট বৈশিষ্ট্যগুলো করে নিও। এরপরে দেখো সুইচ হিসেবে ট্রানজিস্টার ভালো করে দেখে নিও। আর এখানে লজিক গেটগুলো একটু দেখতে ভুলবে না, তাই না? লজিক গেট অ্যান্ড অর নট, আর নেন্ড, আর কি বলতো নেন্ড আর নট, আর নেন্ড আর নট গেট দিয়ে অন্যান্য গেটগুলো বানাতে অবশ্যই ভুলবে না। তোমরা যদি আমার ওয়ান শট ভিডিওগুলো দেখে নাও প্রতি চ্যাপ্টারের, অথবা তোমাদের উপর যে পিআইকিউ দিয়ে করেছি প্রতি চ্যাপ্টারের উপর পিআইকিউ, মানে এইচএসসি যত কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো একবার দেখে নিও, দেখো তোমাদের কোনো অসুবিধাই হবে না, তাই না? আর কমিউনিকেশন থেকে কতগুলো লিমিটেড কোয়েশ্চেন আছে সেগুলো দেখে নিও। দেখো তোমাদের কমিউনিকেশনের ব্লক চিত্র আঁকতে বলবে। আর যেগুলো বিভিন্ন টার্মিনোলজি আছে, অর্থাৎ কি বলতো ট্রান্সডিউসার, তারপর কি বলতো এমপ্লিফায়ার, তারপর রিপিটার, এগুলো ভালো করে দেখে নিও। আর মডুলেশন, মডুলেশন সূচক, আর মডুলেশন ছবি আঁকতে তোমরা ভুলবে না, এইগুলো ভালো করে দেখে নিও।
আর শেষ মুহূর্তে আমার যে PYQ আছে 2015 থেকে 2023 পর্যন্ত যত কোয়েশ্চেন এসেছে সেই কোয়েশ্চেনগুলোর সলিউশন প্রতি চ্যাপ্টারে দেওয়া আছে, তোমরা একবার ভালো করে দেখে নিও, দেখবে তোমাদের রেজাল্ট খুব খুব ভালো হবে। ওকে, মেনি মেনি থ্যাঙ্কস।